আমার এই খামার 2019 সালে শুরু করেছি আমি পতেঙ্গা সি বিচ সংলগ্ন এরিয়াতে। এই খামারে আমি যখন প্রথমে শুরু করি তখন 6টা বকনা দিয়ে শুরু করি। এর পাশাপাশি কিছু ফ্যাটেনিং গরু রাখার চেষ্টা করি আমি। ফ্যাটেনিং করার সাথে সাথে এই বকনাগুলো রেডি হয়ে আস্তে আস্তে পরবর্তীতে এই বকনাগুলো বাচ্চা দেয়। এই বাচ্চা থেকেই আমার গরু বেড়ে দাঁড়ায় এখন সংখ্যায় 35টি। আমার 150 লিটার মতো দুধের প্রোডাকশন আছে। গরুর খামার করতে গিয়ে আসলে খারাপ মন্তব্য শুনে নেই এমন মানুষ খুবই কম। এখন বর্তমানে দেখতে গেলে এরকম একটা খামার তৈরি করতে গেলে আপনার কোটি টাকার উপরে প্রয়োজন, যা খারাপ মন্তব্যকারীদের দ্বারা সম্ভব না। এই খামার করতে গেলে একটা জায়গার প্রয়োজন। 35টা গরু করতে গেলে আপনার মিনিমাম 6000 স্কোয়ার ফিটের জায়গা প্রয়োজন, যেটার মূল্য প্রায় কোটি খানিক। ওইটার উপরে একটা যদি আপনি শেড করতে যান, এটার মূল্য প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা। আর যদি গরু আপনি 35টা গরু রেডি করতে যান, একটা গাভীর মূল্য আছে 3 লাখ টাকা করে। আর মিনিমাম ধরলে আমরা 2,20,000-এর নিচে এখানে কোনো গাভী নেই। তো সেই মূল্যে ধরতে গেলে এখানে 80 লক্ষ টাকার গরু রয়েছে। এই খারাপ মন্তব্য যারা করতো তারা কিছুই করতে পারবে না। দুধ আমরা সেল করতে গেলে অনেক কঠিন সময় পার করতে হয়। দুধের সঠিক রেটটা পাওয়া যায় না। অনেক সময় আমরা 40 থেকে 50 টাকায় দুধ সেল করে থাকি, কিন্তু রমজান আসলে দেখা যায় দুধের রেট অনেক হাই করে দেয় যারা ব্যবসায়ী সিন্ডিকেট। কিন্তু কোনো কৃষক বা কোনো খামারি দুধের রেট বাড়াতে পারে না। দেশের বাজার মূল্য অনুযায়ী দুধের রেট নির্ধারণ করে 100 টাকা, কিন্তু খামারিরা তা অর্ধেকও পায় না। তারা আমাদের দেশে যে দুধ এত পাউডার দুধ ইম্পোর্ট করে নিয়ে আসে বিভিন্ন কোম্পানি, এগুলো কিছুটা বন্ধ করা দরকার, তাহলেই কৃষক বাঁচবে। এটা আমার বেশ পুরনো একটা গাভী। এটাতে আমি 35 লিটার পর্যন্ত দুধ পাই। এটা আমার খুব ভাগ্য খুলে দিয়েছে। এটা আমার এখানে টুইন বেবিও দিছে, আর 2টা সিঙ্গেল বেবি দিছে। টোটাল 4টা বেবি পাইছি ওর থেকে আমরা। বেশ উন্নত মানের গরু, 35 লিটারের। এটা খুব রেয়ার, সচরাচর খুব রেয়ার। এখানে আরেকটা গাভী দেখতে পাচ্ছেন, এটা আমার প্রথম গাভীর প্রথম বাচ্চা। এটা 13 নম্বর। এর 13 নম্বর ছিল। এটা মোল্লা ডেয়ারি ফার্ম থেকে নেওয়া একটা গাভীর থেকে বাচ্চা এটা পাইলাম। এটার থেকে আমরা সর্বোচ্চ 23 লিটার পর্যন্ত পাইছি প্রথম বিয়ান। ইনশাল্লাহ দ্বিতীয় বিয়ানে কত পাই দেখা যাবে। এখন ফার্স্ট ল্যাকটেশনে চলতেছে। এখানে আরও বেশ কিছু গরু বসে আছে যেগুলো 20 লিটারের কম না একটাও। এটা সর্বোচ্চ আমরা 39 লিটার পর্যন্ত পাইছি, 38 থেকে 39 লিটার। এর 8 মাস প্রেগনেন্ট, ড্রাই পিরিয়ড চলতেছে ওর। ইনশাল্লাহ আমরা আশা করি নেক্সট যে ল্যাকটেশনটা পাবো ওইটাতে আমরা 45 লিটার পর্যন্ত পাবো ইনশাল্লাহ। এখানে 25 থেকে 30 লিটারের মধ্যে আছে এগুলা। এখানে আমরা মিনিমাম যেটাতে পাই এটা হচ্ছে এটা আমাদের 20 লিটার দিছে। এটা আমাদের এখন একটু কম। এখানে আমার কোনো 20 লিটারের নিচে গাভী নাই। 20 লিটারের নিচে গাভী হলে আসলে পোষানো সম্ভব না। খাবারের কস্টিং অনেক বেশি। খাবারের হিসাব করলে একটা 20 লিটার গাভীকে মিনিমাম আপনার 8 থেকে 9 কেজি খাবার দেওয়া লাগে। কিন্তু আপনি যদি 15 লিটার গাভীও পালেন, সেক্ষেত্রে আপনার থেকে 7 কেজি খাবার দেওয়া লাগবে বডি মেনটেন্স সহ। সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি 20 লিটারই ভালো। 5 লিটার দুধের দামও আছে আপনার 350 টাকা মতো। সেক্ষেত্রে আমাদের 20 লিটার গাভীই ভালো। 20 লিটার গাভীই পালবো আমরা সবসময়। 20 লিটার নিচে যাইতে চাই না আমরা। এখানে দেখতে পাচ্ছেন 6টা বকনা বাচ্চা রয়েছে। এখানের মধ্যে 4টাই প্রেগনেন্ট। এখানে কয়েকটা ইউএস ইম্পোর্টেড সিমেন্টও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2টাই বসে আছে, 2টাই ইউএস সিমেন্ট। 2টাই ইউএস সিমেন্টের বাচ্চা। এরা প্রেগনেন্ট।
ইনশাল্লাহ সামনে আশা করা যায় এদেরতে ভালো একটা বাচ্চা পাবো আমরা। এই এই বাচ্চাগুলাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ এই খামারের। ইনশাল্লাহ নেক্সট ইয়ারে দেখা যাচ্ছে আমাদের এখানে প্রায় 25 লিটারের আপ গাভী রাখতে পারবো। এই গরুগুলো যদি বাচ্চা দেয় এই গরুগুলোর থেকে আমরা 25 লিটার করে দুধ পাওয়ার আশা রয়েছে আমাদের। এদের বয়স এখন বর্তমানে 20 মাস মতো হয়েছে। এরা এখন 2 মাস করে প্রেগনেন্ট। দেখতে পাচ্ছেন হাইটটা, সচরাচর গাভী আমি 6 ফিট আছি। দেখতে পাচ্ছেন এই গাভীটার হাইট কতটুকু, বকনাটা। আশা করা যাচ্ছে এটাতে আমরা 30 আপ পাইতে পারি, যেহেতু ইউএস ইম্পোর্টেড সিমেন্ট ছিল। দেখা যাক কি পাই ভবিষ্যতে ইনশাল্লাহ। আসলে দানাদার খাবার নিয়ে কিছু বলতে গেলে হচ্ছে বড় ভেজালের যে জায়গাটা। আমাদের দেশে দানাদার বলতেই ভেজাল। গরু লালন পালন করতে গিয়ে ভেজাল খাবারের মুখোমুখি হয় নাই এমন খামারি খুবই কম। আমি আশা করব বিভিন্ন খামারে যদি ভিডিওটা দেখে খামারিরা দানাদারগুলো যেন দেখে খাওয়াই। বেশিরভাগ গরুই পেট ফাঁপা রোগে আক্রান্ত, কিছু খাইলে তাদের পেটগুলো ফেঁপে যায়, বাচ্চা দেয় না ঠিকমতো, প্রেগনেন্সি হয় না, কনসেপ্ট করে না, বাচ্চা দিতে সমস্যা। বিশেষ করে দানাদারের উপরে নির্ভর করে আসলে আপনার গরুর স্বাস্থ্য, আপনার গরুর প্রেগনেন্সি সব কিছুই নির্ভর করে আসলে দানাদারের উপর। দানাদারের পাশাপাশি আমাদেরকে ঘাস অথবা সাইলেজ দিতে হবে। বডি স্কোরিং করে আমাদের থেকে খাবার নির্ধারণ করা লাগবে, কতটুকু খাবার লাগবে এদের বডি সাইজ কতটুকু, ওদের দুধ কতটুকু পাচ্ছি আমরা, এটার উপর নির্ভর করবে এর ঘাস অথবা সাইলেজ কতটুকু দিব, দানাদার কতটুকু দিব। আবার অনেকে শখ করে পালে, ইচ্ছা মতো দানাদার দিয়ে দেয়। ওইটা দিলে গরুর আরও সমস্যা হয়, গরুর ঠিকমতো কনসেপ্ট করে না, ঠিকমতো বাচ্চা প্রসব করতে সমস্যা হয়, বডি অনেক ফ্যাট হয়ে যায়। আমরা দেখছেনই আমার গরুর বডিগুলো কেমন, একটু মোটা তাজা হয়ে গেলেও সমস্যা গাভীর ক্ষেত্রে। সেজন্য দানাদারটা বিশেষ করে দেখে শুনে দিতে হবে। প্রোটিন কতটুকু অ্যাবজর্ব করতে পারবে তার শরীর, ওইটাও দেখতে হবে। আমি ইচ্ছা মতো 40% প্রোটিন খাওয়াই দিলাম তা কিন্তু হবে না। একটা গরুর প্রোটিন কতটুকু অ্যাবজর্ব করতে পারবে, ওই গরুটা কি দেশি জাতের নাকি বিদেশি জাতের, ও কি 22% প্রোটিন অ্যাবজর্ব করতে পারবে নাকি 17% প্রোটিন অ্যাবজর্ব করতে পারবে, এটা দেখা লাগবে। ওইটা ডাক্তার আছে, বিশেষজ্ঞরা আছে, ওনাদের থেকে পরামর্শ নিয়ে আসলে এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন খামারদের ক্ষেত্রে। আর যারা দর্শক আছেন ইনশাল্লাহ সামনে খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন, খামার করার আগে খামারের শেড কেমন হওয়া দরকার, কোন সাইডে খামার বড় হওয়া দরকার, কোন সাইডে খামার ছোট হওয়া দরকার, খাবারের গাবলাগুলো কেমন হবে, খাবারের গাবলাগুলো কি বড় ছোট। এখানে আমি অনেক ভুল করেছি, যেহেতু আমি নতুন যখন শুরু করছি তখন অনেক কিছু ভুল করে ফেলেছিলাম। এখানে ডাক্তারদের থেকে পরামর্শ নেবেন, হাইট কতটুকু হইলে আপনার গরুর খাবার খাইতে সুবিধা হবে, গরু আরাম পাবে খাইতে, এইসব বিবেচনা করে গাবলাগুলো রেডি করবেন। তারপর হচ্ছে আমরা ফ্লোরিং করছি, অনেক সাইডে ফ্লোরিং বেশি আপস অ্যান্ড ডাউন হয়ে গেছে। এখানে এই ফ্লোরিংটাও দেখা লাগবে গাভীর ক্ষেত্রে, কিন্তু ফ্লোরিংটা বেশি আপস অ্যান্ড ডাউন হওয়া যাবে না, মোটামুটি একটা ইয়াতে থাকা লাগবে। কিন্তু আমরা তো এটা জানতাম না, কিছু জায়গায় ভুল হয়েছিল আমাদের, পরবর্তীতে ঠিক করছি কিছু, এখনও অনেক ঠিক করা বাকি। আপনারা যারা নতুন শুরু করবেন অবশ্যই শুরু করার আগে পরামর্শ নেবেন। শুরু করার পরে ভুল হওয়ার পরে পরামর্শ নিয়ে কোনো ফায়দা হবে না আপনাদের, তখন তো ভুল হয়ে গেছে। তখন আপনার থেকে ইচ্ছা করবে না গরু আনার পরে ডাক্তারে বলতেছে ভাই এটা তো হবে না, গরু অ্যাবর্শন হয়ে যাচ্ছে গা, গরুর বাচ্চা রাখতেছে না পেটে, গরু খাবার খাইতেছে না, গরু শুধু আপনি পুষ্টিকর খাবার মজাদার খাবার দিলে খাবে তেমন কোনো বিষয় না। এর এখানে একটা আরামদায়ক পরিবেশ লাগবে, আরামে ঘুম যাইতে হবে, আরামে থাকা লাগবে, খাবারের গাবলাটা সুন্দর হইতে হবে। গরুও অনেক আরাম পছন্দ করে, গরু একটা আরাম প্রিয় প্রাণী, আরাম ওরাও পছন্দ করে, ওরা আদর পছন্দ করে। সব কিছু বিবেচনা করে আসলে খামার করা লাগবে।
এখানে দুনো পাশেই দেখতে পাচ্ছেন আমার এখানে ফ্যাটেনিং কিছু বুল রয়েছে। আমি মূলত ফ্যাটেনিং আসছি এই কারণে, আমার ডেয়ারিতেই প্রথম ইচ্ছা ছিল, কিন্তু ডেয়ারি আসলে এক একটা গাভীর মূল্য 3 লাখ টাকা। আর যদি ডেয়ারিতে আমি সরাসরি চলে যাই সেক্ষেত্রে 3 লাখ করে যদি আমি 10টা গাভী নিই, ওইখান থেকে 5টা গাভী রিজেক্ট হয়ে যায়। ওই আমার অভিজ্ঞ যারা বড় ভাইরা ছিল ওদের পরামর্শে আমি গাভী না কিনে বকনা কিনে ডেয়ারি ফার্ম শুরু করছি। আর যেহেতু ডেয়ারি করার সময় কিছু বকনা কিনলাম, কিছু জায়গা খালি ছিল, এখানে শেড রেডি করার পরে চিন্তা করলাম এখানে কিছু ফ্যাটেনিং করি। ওই চিন্তা ভাবনা থেকেই আসলে এই ফ্যাটেনিং শুরু করা। এগুলা আমার ঘরের বাচ্চা, যেটা বলেছিলাম টুইন বেবি দিয়েছিল, এর বড় বাচ্চা এটা। এখানে এর 2টা টুইন বেবি এখানে রয়েছে, এই 2টাই একসাথে আসলে জন্ম নেওয়া। আমার খুব শখের 2টা গরু। এর মাকে কিনছিলাম একে দেখে, খুব সুন্দর একটা ফ্রিজিয়ান বুল, হলস্টাইন ফ্রিজিয়ান। এর নাম হচ্ছে মন্টু। খুব শান্ত স্বভাবের, একদম শান্ত, অনেক আদরও করে। ডেইরি ফার্ম করতে গেলে রেকর্ড রাখা লাগবে। রেকর্ড রাখলে একটা সুবিধা কি, আপনার একটা গরু যদি হিটে আসে, আমরা জানি একটা গরু একবার হিটে আসলে ওই পরবর্তী 21 দিন পরে আবার হিটে আসে, ওই জিনিসটা আপনারা জানতে পারবেন। আপনারা যদি একটা মেডিসিন ইউজ করেন, একটা অ্যান্টিবায়োটিক ইউজ করেন যে কোনো রোগের কারণে, রোগের জন্য, আমরা তো বেশিরভাগ খামারে নিজ থেকে ওষুধ ইউজ করি, ডাক্তারের পরামর্শ খুবই কম নিই। যদি ওই মেডিসিনটা ইউজ করি, পরবর্তীতে ওই সেম গরুতে যদি কোনো ধরনের বড় সমস্যা হয়, তাহলে ডাক্তারকে জানানো যাবে যে আমি এর আগে কোনো মেডিসিনটা ইউজ করছি। ওটার মাধ্যমে ভালো একটা চিকিৎসা পাবেন। যদি সেম মেডিসিন ডাক্তার লেগে যায় তাহলে কাজ করবে না, তখন দোষটা পড়বে ডাক্তারের, ডাক্তার ভুল চিকিৎসা দিছে। আর একটা জিনিস হলো, এর কয়বার বাচ্চা হয়েছে, এর বাচ্চার রেজাল্ট কি, এর রেজাল্ট কি, এই বাচ্চা কোন সিমেন্টে দিছিল, কয় তারিখ এই বাচ্চা দিবে, ওই জিনিসগুলো আপনার জানা থাকা দরকার। আর যদি না জানেন তাহলে দেখা যাচ্ছে আপনি ভেবে বসে আছেন 7 মাস বয়স এই প্রেগনেন্সির, কিন্তু সময় হয়ে গেছে আজকে বাচ্চা দেওয়ার। আপনি জানেন না আপনার গরু আজকে বাচ্চা দিবে, আপনি ঘুমাই গেলেন, চেকে রাখলেন না, পরবর্তী দেখা গেলো রাতে গরু মরে বসে আছে। তো ওই কারণে আপনারা অবশ্যই রেকর্ড রাখবেন। আর একটা জিনিস হলো, গরুর ট্যাগ নাম্বারটা ইউজ করবেন, যাতে আপনার যে রাখাল বা যে গরু দেখাশোনা করে ও যেন আপনাকে কল করে বলতে পারে, ভাই এত নাম্বার গরুটা তো অসুস্থ। আপনি নাইলে দূর থেকে, বেশিরভাগ খামারই তো গরু নিজে পোষে না, মানুষজন দিয়ে পোষে, তো ওই রেকর্ডটা রাখলে আপনি বলতে পারবেন 18 নম্বর গরুর খাতাটা ডাক্তারকে দাও, ডাক্তার বের করে নেবে 18 নম্বর গরু কী কী চিকিৎসা চালাইছে, ও কি প্রেগনেন্ট আছে কি না, প্রেগনেন্সি সেভের জন্য কী কী মেডিসিন দেওয়া দরকার। তাহলে এই যে একটা নিয়মের মধ্যে থাকলেন, এটার মাধ্যমে আপনার অনেক উপকার হবে এই সাইড থেকে। আর একটা জিনিস হলো যে, আপনার গরুটা রেকর্ড রাখলেন, পরবর্তীতে মাটা হয়তো বিক্রি করে দিলেন, এর বাচ্চাটা কেমন দুধ দিচ্ছে আপনি জানতে পারলেন। বাপদাদার যে বংশ নিয়ে আসছে, ওই বা গরুটা কি ভালো দুধ দিবে কি দিবে না, দিচ্ছে কি দিচ্ছে না, ওগুলো আপনি জানতে পারলেন। আপনার একটা আইডিয়া হলো পরবর্তীতে আপনি কোন সিমেন্টটা ইউজ করতে পারবেন, কোন সিমেন্টটা ইউজ করবেন না, কোন সিমেন্টের দুধ ভালো দেয় বাচ্চা, রেকর্ড ভালো আপনি জানতে পারলেন। এইটা সম্বন্ধে অভিজ্ঞতা আস্তে আস্তে নিতে হবে। মোটামুটি আমাদের যারা গরুর খামার করে মোটামুটি কিছুটা লাভে আছে সবাই। কিছুটা লাভ বলতে আসলে ইনভেস্ট তো আর উঠানো যাবে না, ইনভেস্ট তো অনেক। এইটা আসলে একটা আবেগের জায়গা গরুর ফার্ম। আপনি এখানে সকালবেলা আসবেন, একটু ঘুরলেন, বাইরে একটা বিজনেস থাকবে। আর যদি নিজে ফার্ম করেন, নিজে 3টা গরু পালেন, তাহলে লাভ হতে পারে অনেক বেশি। যেহেতু স্টাফ খরচই সবচেয়ে বেশি এখানে, আপনি 10টা গরুর পিছনে স্টাফ খরচ আছে 20,000 টাকা, তাহলে 10টা গরু যদি নিজে পোষেন 20,000 টাকা আপনার এক্সট্রা থাকবে। পাশাপাশি গরুতেও কিছু লাভ আসলো। তবে যদি স্টাফ দিয়ে করেন, আপনি যদি এখানে একটু আবেগের কারণে আসতে পারেন, ভালোবাসার কারণে আসতে পারেন, কিছুটা লাভ পাইলেন, কিছুটা লাভ হবে। তেমন বেশি লাভের আশা করে এটাতে আসার দরকার নাই। বেশি লাভের আশা করে আসবেন, পরবর্তীতে আপনার মনটাও ভাঙবে, আপনার ব্যবসাটাও হবে না। আস্তে আস্তে ধীরে ধীরে আগান, একটা ইনভেস্ট দাঁড় করাতে পারবেন। হয়তো 5 বছর পর আমার এটা দাঁড়াইছে এখন হয়তো 70 লাখে, আর 5 বছর পর হয়তো এটা দেখা যাবে 2-4 কোটিতেও দাঁড়াইতে পারে। এটা একটা ইনভেস্ট হয়ে যাবে। কোনো প্রয়োজনে আপনি এখান থেকে একটা গরু সেল করতে পারবেন, নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আপনি অসুস্থ হইলেন, মানুষের কত আপদ বিপদ আছে না,
এই আপদ বিপদগুলো থেকে আপনি রক্ষা পাইতে হলে কিছু ইনভেস্ট করে রাখবেন জীবন চলার পথে কিছু কিছু ইনভেস্ট কিছু কিছু জায়গায় করবেন, যেন কোনো বিপদে বললেন 3 লাখ টাকা গরু 2 লাখে সেল করে দিলাম, 2 লাখে সেল করে দিয়ে নিজের বিপদ থেকে কাটায় আসলাম, এটাই আর কি।